সেটা হচ্ছে উৎপাদন কাকে বলে। আমরা আজকে একদম অর্থনীতির ভূমিকা সম্পর্কে আলোচনা করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কোহেলি। আজকে আমরা অর্থনীতির একদম ইন্ট্রোডাকশন বা ভূমিকা নিয়ে আলোচনা করছি। এটা যারা কলেজে পড়ছো তাদের জন্য, তাদেরও সিলেবাসে রয়েছে এবং ক্লাস 11 এর সিলেবাসেও রয়েছে। প্রথম যেটা জানবো সেটা হচ্ছে উৎপাদন। উৎপাদন উৎপাদন কাকে বলে? উৎপাদনের দুটো মুখ আছে। একটা হচ্ছে ধ্রুপদী মত, আর একটা হচ্ছে নয়া ধ্রুপদী মত। একটা ধ্রুপদী মত, একটা নয়া ধ্রুপদী মত। ধ্রুপদী মতের উৎপাদন হচ্ছে যে একটা বস্তুকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। একটি বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর। ঠিক আছে। আর নয়া ধ্রুপদী মত অনুযায়ী উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি। বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি। এবার এই রূপান্তর মানে কি? ধরো এটা কি, এটা একটা প্লাস্টিকের পেন। প্লাস্টিকটার একটা রূপ আর পেনটার আলাদা রূপ। যখন শুধু প্লাস্টিক ছিল সেটা তেমন কোনো কাজে লাগছিল না, কিন্তু এই প্লাস্টিকটা থেকে ঠিকঠাক ডাইসে ফেলে এটাকে যখন পেন বলে, মানে পেন ভাবে তৈরি করা হলো, তখন সেটা কি হচ্ছে, তার একটা উপযোগিতা আছে। পেন দিয়ে আমরা পেনের একটা লেখার ক্ষমতা আছে। বা ধরো এটাও প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিকের মন্ড। হ্যাঁ, এছাড়াও কি হতে পারে, টেবিল চেয়ার, যেগুলোর কি হচ্ছে, রূপান্তর হচ্ছে। শুধু টেবিল চেয়ার বলে না, সবকিছুরই রূপান্তর হয়। রূপান্তরের আবার অনেকগুলো ভাগ আছে। রূপান্তর আবার কয়েক প্রকারের হয়। রূপান্তর আবার তিন প্রকার হয়। একটা হচ্ছে পরিমাণগত, পরিমাণগত রূপান্তর, গুণগত রূপান্তর, আর একটা হচ্ছে অবস্থানগত রূপান্তর। পরিমাণগত রূপান্তর বলতে একটা থেকে অনেক হচ্ছে, যেমন বীজ থেকে গাছ, গাছ থেকে আরো অনেকগুলো একই জিনিস তৈরি হচ্ছে, যেমন ধানের বীজ থেকে আরো অনেক ধান তৈরি। ঠিক আছে। বীজ থেকে ধান, একটা বীজ থেকে 100টা তারও বেশি ধান হচ্ছে। ঠিক আছে। এরপরে গুণগত রূপান্তর, ওই যে বলছি একটা প্লাস্টিক থেকে আর একটা পেনের রূপান্তর, কাঠ থেকে চেয়ার। হ্যাঁ, সেইগুলো হচ্ছে গুণগত। প্লাস্টিক থেকেও চেয়ার হতে পারে, চেয়ার, টেবিল, খাট, আলমারি, কত কি হতে পারে। মানে রূপান্তরের পরে সেটা কি হবে, আমাদের উপযোগিতায় আসবে। আগে উপযোগিতায় নাও আসতে পারে, রূপান্তরের পরে উপযোগিতায় আসবে। তারপরে কয়লা।
ধরো কয়লা বা ধানও হতে পারে। ধান যখন মাঠে আছে, যতক্ষণ মাঠে আছে তার উপযোগিতা তেমন নেই, কিন্তু মাঠে থাকতে হবে, বড় হতে হবে, পাকতে হবে, কিন্তু মাঠেই যদি থেকে যায় তার উপযোগিতা কিন্তু নেই। আমাদেরকে কি করতে হবে, বা নিয়ে আসতে হবে, তারপর সেটাকে সঠিকভাবে তার প্রসেসিং করে তারপর তার উপযোগিতা পাওয়া যায়। এটা হচ্ছে একটা অবস্থানগত রূপান্তর। এছাড়াও কয়লা, কয়লা হচ্ছে কোথায় থাকে, খনিতে থাকে। যতক্ষণ খনিতে আছে আমাদের কিন্তু কোনো কি হচ্ছে না, কাজে লাগছে না। ওটা থেকে তুলে নিয়ে উত্তোলন করার পরে আমাদের কি হচ্ছে, উপযোগিতায় আসছে। বুঝলে কি বললাম? খনি থেকে কয়লা তোলা হয়, এটিও অবস্থানগত রূপান্তর। যে এবার এই যে রূপান্তরকে আমরা না হয় উৎপাদন বললাম, ভালো কথা, কিন্তু আমি এই যে তোমাকে পড়াচ্ছি, এইটাকে কি উৎপাদন বলা হবে? এটা তো কোনো রূপান্তর হচ্ছে না। তো ধ্রুপদী মত অনুযায়ী যেটা ছিল সেটাকে বলা হচ্ছে যে এটাকে উৎপাদন বলা হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আরেকটু এটার উন্নত ভার্সন আসছে। সেটাকে কি বলেছে, বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি। ঠিক আছে, বিনিময়ের মাধ্যমে উপযোগিতার সৃষ্টি মানে কি, যে তোমাদের কি দরকার, ভালো রেজাল্ট দরকার, ইকোনমিক্সটা বোঝা দরকার। তোমাদের অনেকে স্কুলে হয়তো দেখা যাবে যে কোনো টিচার নেই, মানে আমাদের স্কুলেও সেটাই ছিল না। হ্যাঁ, তো এইরকমই যে তোমরা তাই জন্য আমার আমার কাছে পড়ছো কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য, বা অর্থনীতি সাবজেক্টটাকে জানার জন্য। তোমাদের অভাব আছে, অর্থনীতিটা না জানাটা অভাব, আর সেই অভাবটাকে পূরণ পূরণ করছি আমি। ঠিক আছে, এইটাও এক ধরনের উৎপাদন। এটা কি, সেবা কার্য। মানে ধরো এই যে জলটা আমি এমনি এমনি তা খেতে পারবো না, আমাকে কিছুর মধ্যে দিতে হবে। সেটাও যেমন এটা অভাবটা পূরণ করছে, জলটা স্টোর করে রাখছে। জল মানে জল স্টোর করে না রাখতে পারাটা অভাব, জল স্টোর করে রাখতে পারছে সেই অভাবটা পূরণ করছে। তেমন আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের নলেজ গেইন করছি, তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, তো তোমাদেরও একটা অভাব পূরণ হচ্ছে। এইটাকেই বলছে কি, উৎপাদন। তবে নয়া ধ্রুপদী মতে আরো একটু ক্লিয়ার করছে, বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণে সাহায্যকারী। কি বলেছে, বিনিময়ের মাধ্যমে অপর ব্যক্তির অভাব পূরণে সাহায্যকারী যে কোনো কাজই হলো উৎপাদন। আচ্ছা, মৌপিয়া সম্ভবত এগুলো পড়া আছে, মৌপিয়া প্রথম দিকে ক্লাস করেছে, তাই তো মৌপিয়া, নাকি তুমি করনি? এবার এখানে আরো কটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কি করতে হবে, এখানে দুটো পয়েন্ট মাথায় রাখতে হবে। এক হচ্ছে অভাব পূরণ, অভাব পূরণ। 2 নম্বর হচ্ছে আর্থিক আয়। এই দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, এই দুটো হতে হবে, তবেই সেটাকে উৎপাদন বলবো। তো এবার আমরা যেটা বলছিলাম, যে এখানে ধরো আমি আমার মেয়েকে পড়াচ্ছি, তো তার বাপের কাছ থেকে বলবে, এই আমাকে টাকা দাও, তোমার মেয়েকে পড়াচ্ছি। বলবো, বলবো না? এটা হচ্ছে, তখন কিন্তু এটাকে উৎপাদন বলা যাবে না। আমার মেয়ের অভাব পূরণ হচ্ছে, নলেজ বাড়ছে, হয়তো অন্য কোনো টিচারের থেকে অনেক ভালো করে পড়াচ্ছি, অনেক বোঝানোর চেষ্টা করছি, তবুও সেটাকে কি বলা যাবে না, উৎপাদন বলা যাবে না। যেমন ভাবে বাড়িতে বাড়ির লোক যখন রান্না করে, সেটা মা হোক বা যে কেউ রান্না করে, সেটার জন্য তো আমরা তাকে পেমেন্ট করি না, তো সেটাও কিন্তু উৎপাদন নয়। কিন্তু যদি বাড়িতে অন্য কেউ এসে রান্না করে দেয় এবং তাকে যদি টাকা দিই, তাহলে সেটা উৎপাদন। ঠিক আছে, উৎপাদন ব্যাপারটা বুঝতে পারলে কি জিনিস, বলো? উৎপাদন ব্যাপারটা বুঝতে পারলে কি জিনিস? এইবার আমরা যেটা আলোচনা করব, উৎপাদনের উপকরণ। এইগুলো টুকটাক আমরা কিন্তু জেনে গেছি। উৎপাদনের উপকরণ অন্যান্য চ্যাপ্টার গুলো তোমরা, যেহেতু আগে আমি অন্য চ্যাপ্টার গুলো করাচ্ছিলাম
অন্যদের সাথে, বা তোমরা দেরি করে জয়েন করেছো বলে, তো উৎপাদনের উপকরণগুলো সম্পর্কে আমরা অনেকটাই ওয়াকিবহল হয়ে গেছি। তাও এখানে আমরা উৎপাদনের উপকরণ সম্পর্কে আলাদাভাবে কিছু জিনিস জানি। এটা উৎপাদনের উপকরণ লিখেছি, যেটা আমি জানি বোর্ডে দেখা যাচ্ছে না, পেনটা আস্তে আস্তে লিখে লিখে। এক নম্বর কি? জমি। তারপরে হচ্ছে শ্রম। তারপরে হলো মূলধন। তারপরে হলো সংগঠন। মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ। ঠিক আছে, এরপরে এই যে জমি, শ্রম, মূলধন, সংগঠন, জমির কয়েকটা বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে প্রকৃতির দান। সৃষ্টি বা ধ্বংস করা যায় না। 3 নম্বর হলো, একজন বলেছে, বেশি কিছু বলবি, বেশি কিছু জানতেও হবে না। জমি হচ্ছে প্রকৃতির দান, আর সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এবার জমি বলতে আমরা জেনারেলি কি বুঝি? ল্যান্ড কে বুঝি, মানে ইংলিশে এখানে ল্যান্ডই বলবে, কিন্তু জমি বলতে আমরা কি বুঝি? ওই ভূপৃষ্ঠ, পৃথিবীর ওপরের যে ভূপৃষ্ঠ, তাকে জমি বলি। তো এখানে জমি বলতে, অর্থনীতিতে জমি বলতে যে কোনো প্রকৃতির দানকে বলবো। যেমন আমরা এই যে শ্বাস নিচ্ছি, অক্সিজেন, এটাও প্রকৃতির দান। সূর্যের আলো, আহ অরণ্য, নদী, যেগুলোই আছে, যেগুলো আমাদের উৎপাদনের কাজে লাগতে পারে, লাগে, প্রকৃতি থেকে নিই, সেটাই হচ্ছে কি? জমি। বোঝা গেছে কি বললাম? এরপরে হচ্ছে, এই দুটো পয়েন্টই যথেষ্ট। আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখতে হবে। ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম কার্যকরী হয়। মানে লিখে নাও, তারপরে বোঝাচ্ছি। উৎপাদনের নিয়ম মেনে চলে, ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম মেনে চলে, মানে হচ্ছে, ধরো একটা ছোট জমি আছে, 1 খণ্ড জমি আছে, এখানে একটা লোক কাজ করলেই যথেষ্ট। একটা লোক কাজ করছে, সে ধরো উৎপাদন করছে 1000 টাকা, ঠিক আছে? এবার তার ভাই বলছে, তুই তো কাজে যাচ্ছিস, আমি বাড়িতে বসে আছি, চল আমিও তোকে হেল্প করি। বলে সে আসলো, বললো যে ঠিক আছে আয়। তো এখনো কাজ করছে কতজন? 2 জন। ঠিক আছে, এখানে না লিখে না এই দিকটা থেকে, প্রথমে একজন করছিল, সে করছিল কত? 1000 টাকা। এবার 2 জন আসলো, এবার জমিটা তো বেড়ে যায়নি। এখানে যতটা ধান হওয়া, ধান বা যে কোনো চাষ করা দরকার ততটাই হবে, তার থেকে কি বেশি হওয়া সম্ভব? এবার আমি ধরলাম যে দ্বিতীয় জন এসে একটু কিছু করলো, মানে ধরো টাইমলি জলটা দিল, অথবা জল নিকাশের ব্যবস্থা ঠিকঠাক করলো, অথবা ঠিকঠাক সময় সারটা দিল, বা যে কোনো গাছ ধরো যে এটা করছে, সেখানে ধরো কোনো জায়গাতে গাছ মরে গেছে, সেখানে আবার নতুন করে গাছ লাগানোর ব্যবস্থা করলো, করে দাও, মানে পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করলো এবং ঠিকঠাক করলো। তাতে এই আবার কি 1000 টাকা উৎপাদন হবে বলে তোমাদের মনে হয়? উৎপাদন হয়তো বাড়বে, কিন্তু সঠিক উৎপাদন ক্রমাগতভাবে বাড়বে।
কিছুটা বাড়বে, কিন্তু আবারও 2000 হয়ে যাবে না যে একজন এসে 1000 করছিল দুজন এসে 2000 করতে পারবে, তা হবে না। এটা কত হচ্ছে, ধরো 1.5 বুঝতে পারলে কি বললাম? তাহলে দ্বিতীয় জন আসার পরে উৎপাদনটা কি হয়ে গেছে, ক্রমহ্রাসমান হারে বাড়ছে, বাড়ছে কিন্তু ক্রমহ্রাসমান। এরপরে এরকমও হবে যে এই তিনজন যদি আসে, যে আরো একটা ভাই বা বন্ধু এসে বললো তোরা তো কাজ করছিস আমিও কাজ করবো তোদের জমিতে, সে আর উৎপাদন বাড়াতে পারবেই না, এই 1500 থেকে যাবে। ঠিক আছে, তার মানে এই লোকটা না আসলেও চলতো। এটা হচ্ছে, এইটাকে আমরা বলবো ক্রমহ্রাসমান উৎপাদন। বোঝা গেছে? তো জমিতে কিন্তু এই ক্রমহ্রাসমান উৎপাদনের নিয়ম চলে। এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শ্রম। এটা বলছিলাম শ্রম। শ্রম মানে আমরা মেনলি শ্রমিক কাকে বলি, যারা দৈহিক পরিশ্রম করে তাদেরকে শ্রমিক বলি বা লেবার বলি। এখানে লেবার মানে আমিও লেবার, দৈহিক বা মানসিক যে কোনো পরিশ্রম থেকেই যদি অর্থ উপার্জন করা যায় তখন তাকে আমরা কি বলবো, শ্রম। দৈহিক বা মানসিক, দৈহিক বা মানসিক শ্রম। আর কি হতে হবে, অর্থ উপার্জন। এই দুটো জিনিস হলে তবেই আমরা তাকে কি বলবো, শ্রম। আমরা অনেক অনেক সময় অনেকেই খাটি কিন্তু সেখান থেকে হয়তো টাকা রোজগার করি না, সেটা যদি 1 টাকাও রোজগার করি তাহলেও কিন্তু শ্রম। আর যদি ফ্রিতে খাটি তাহলে সেটাকে আমরা শ্রম বলবো না। বলছে ফুটবল খেলোয়াড় নিজের আনন্দের জন্য ফুটবল খেললে তার পরিশ্রমকে শ্রম হিসেবে অর্থনীতিতে গণ্য হবে না, কিন্তু কোনো পেশাদার ফুটবল খেলোয়াড় যখন ফুটবল খেলে অর্থ উপার্জন করে তখন সেটাকে পরিশ্রম হিসেবে গণ্য হবে। এর পরেরটা কি আছে, ক্যাপিটাল। ক্যাপিটাল বোঝার আগে আমাদের আরো কিছু জিনিস বুঝতে হবে। এটা নিচের দিকে লিখবে, এই জায়গাতে লেখো না, নিচের দিকে লিখবে। ক্যাপিটালের একটা বলি, সেটা হচ্ছে যে, দাঁড়াও তোমাকে লাইন টেনে নিয়ে বুঝতে পারবো। এখানে এটাই লেখো, উৎপাদনের উৎপাদিত উপকরণ, এই 3টে হস্য মাথায় রাখবে, উৎপাদনের উৎপাদিত উপকরণ। ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, ব্যাপারটা হচ্ছে যেমন ধরো এইটা, এই বোর্ডটা কেউ একজন উৎপাদন করেছে, আমি আবার উৎপাদনের কাজে লাগাচ্ছি, এটাকে আমরা কি বলবো, মূলধন। এই পেনটা আগে থেকে উৎপাদন হয়েছে, তারপর এটাকে আমি আবার উৎপাদনের কাজে লাগাচ্ছি, তাই এই পেনটা হচ্ছে মূলধন। কি বলছি বুঝতে পেরেছো? উৎপাদনের যে জিনিসটা আগে উৎপাদন করা হয়েছে আবার সেটা নিজে কোনো একটা উৎপাদনের কাজে লাগছে, তখন সেটাকে আমরা কি বলবো, মূলধন। ঠিক আছে, এখানে আমরা দ্রব্যের থেকে ভাগ করবো, নিচে লিখবে, হ্যাঁ নিচের দিকে লিখবে, দ্রব্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভোগ্য দ্রব্য আর একটা হচ্ছে মূলধনী দ্রব্য। ভোগ্য দ্রব্য আর মূলধনী দ্রব্য, ভোগ্য দ্রব্য আর মূলধনী দ্রব্য। ভোগ্য দ্রব্য মানে যেমন ধরো এই জলের বোতলটা, এটা ভোগ্য দ্রব্য, ঠিক আছে, কারণ এটা আমি জলটা খেয়ে ভোগ করছি। এই মুহূর্তে ধরো আমি পড়াচ্ছি, আমার ঘরে পাখা চলছে, এটা এটা কিন্তু কাইন্ড অফ মূলধনী দ্রব্য। কেন, এখন এটা প্রোডাকশনের কাজে লাগছে, কিন্তু যখন আমি পড়াবো না, যখন আমি এটা শুধুমাত্র হাওয়া খাচ্ছি ঘরে আরাম বোধ করছি, তখন সেটা কি হয়ে যাবে, ভোগ্য দ্রব্য। ঠিক আছে, ধরো কিছু ময়দা, ঠিক আছে, আমিও কিনেছি তুমিও কিনেছো, একই, বা ধরো আমি আর আমার দাদা দুজনেই কিনে নিয়ে এসেছি, আমি ময়দাটা নিয়ে এসেছি বাড়িতে সবাইকে লুচি করে খাবো বলে, আর আমার দাদা ময়দাটা কিনে নিয়ে এসছে দোকানে লুচি করে বিক্রি করবো বলে।
দুজনেই কিন্তু সরাসরি ময়দা খাচ্ছি না, ময়দাটার কনভার্ট হচ্ছে, কিন্তু যেহেতু বাড়িতে এসে আমরা খাচ্ছি, বাড়ির উৎপাদন করছি, মানে এটার উৎপাদন বলা যাবে না, তাহলে ময়দাটাকে তখন আমরা কি বলবো? ভোগ্য দ্রব্য। যদি বাড়িতে খাই, আর যদি সেটা দোকানে চলে যায়, তখন সেটা কি হয়ে যাবে? মূলধনী দ্রব্য। যদি সেটা আরো একবার উৎপাদনের কাজে লাগে, সেটা হয়ে যাবে মূলধনী দ্রব্য। ক্লিয়ার? আচ্ছা, মূলধন কে সৃষ্টি করে? মূলধন মানুষ সৃষ্টি করে। মনুষ্য সৃষ্ট লিখতে পারো বা মানুষ সৃষ্টি করে। আর 2 নম্বর হচ্ছে ভোগের কাজে ব্যবহৃত হয় না। ঠিক আছে, এবার একটা প্রশ্ন আসে যে টাকাকে কি মূলধন বলবে? কমার্সে কিন্তু টাকাকে মূলধন বলা হয়। আমরাও ইকোনমিক্সে যে একেবারে বলা হয় না তা কিন্তু না, কারণ মূলধন থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সুদ। ঠিক আছে, তাই টাকাকে বলা হয়, কিন্তু অর্থনীতিতে টাকাকে সেইভাবে মূলধন বলা হয় না, কারণ টাকা থেকে টাকা আসে না। তোমরা বলবে ম্যাম টাকা তো ব্যাংকে রাখলে টাকা চলে আসে, কিন্তু সত্যিই কি ব্যাংকে রাখলে সেই টাকাটা কি একটা ডিম পাড়ে? তা তো নয়। সুদ দেওয়া হয়, সেটাকে প্রসেসিং করে অন্য লোককে দেওয়া হয়, সে আবার একটু এক্সট্রা টাকা দেয়, ব্যাংক তার থেকে কিছু টাকা কেটে নিয়ে লোককে, তাই তো। কিন্তু টাকা থেকে তো কিছু হয় না। ছোটবেলায় আমাদের মনে হতো যে পালক বোধহয় বইয়ের ভেতরে রেখে দিলে পালকটা বড় হয়ে যাবে, পালকটা বাচ্চা দেবে। তোমাদের এইসব কিছু ছিল? আমরা ছোটবেলায় খুব করতাম, আর বিভিন্ন কালারের পালক জোগাড় করতাম বইয়ের। আমার বোধহয় কোনো কোনো বইতে এখনো পালক ঢোকানো আছে। আমার প্রত্যেকটা বইতে সুন্দর সুন্দর পালক রাখতাম, না পালকগুলো নাকি বড় হবে, পালকগুলো নাকি বাচ্চা দেবে। এটা তো সম্ভব নয়, তাই না? তো সেই রকম টাকা থেকে টাকা আসে না, টাকাকে প্রসেসিং করতে হয়, টাকাকে আলাদা করে ইনভেস্ট করতে হয়। টাকা দিয়ে আমাকে একটা মেশিন কিনতে হবে, টাকা দিয়ে আমার কাঁচামাল কিনতে হবে, তবেই সেটা উৎপাদনের কাজে লাগে। না হলে সরাসরি টাকাকে আমি কিন্তু কাজে লাগাতে পারবো না। তাই টাকাকে মূলধন বলা হয় না। কি বললাম বুঝতে পেরেছো? এইটা মূলধন, এটা মূলধন, কিন্তু এগুলো কিনতে যে টাকাটা লেগেছে সেটা মূলধন নয়। বোঝা গেছে? আর লাস্ট কি বাকি আছে? লাস্ট বাকি আছে সংগঠন। সংগঠন হচ্ছে বিশেষ ধরনের শ্রম। বিশেষ ধরনের শ্রম বা সংগঠক একজন শ্রমিক। সংগঠকের কাজ হচ্ছে কোন জমিটায় কাজ করব, কোন শ্রমিক নিয়ে কাজ করব, কতটা কোন মূলধন নিয়ে কাজ করব, এইগুলোকে নির্দিষ্ট করা, এবং এদেরকে কত টাকা দেবো সেটা নির্দিষ্ট করা। কি বলছি বুঝতে পারছো? সংগঠক বা একজন উদ্যোক্তার কাজ হচ্ছে এইগুলোকে নির্দিষ্ট করা। ধরো আমার ক্ষেত্রে আমি যখন পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি, এইটা আমি কিসের কাজ করছি? একজন লেবারের কাজ করছি। কিন্তু আজকে মানে আমার সকাল থেকে মনে হচ্ছে যে তোমাদেরকে মেসেজ পাঠাবো যে আজ থেকে কলেজের ক্লাসটা আজ থেকেই শুরু করছি, সেটাও আমি বলতে ভুলে গেছি তোমাদেরকে আগে। আজকে সকাল থেকে ভাবছি মেসেজটা পাঠিয়েছি কখন, সে মানে হঠাৎ আবার স্কুলে গিয়ে মনে পড়তে আমি ফোনটা নিয়ে পাঠালাম। শুধু ভেবে যাচ্ছি পাঠাবো পাঠাবো, ফোনই হাতে নেই তো কি করে পাঠাবো। তারপরে ভাবলাম যে স্কুলের স্টুডেন্ট গুলো তো আগের ক্লাসগুলো অনেকেই করেনি, তো তাদেরকেও তো একই জিনিস আমি করিয়ে দিতেই পারি, তো রিভিশন হয়ে যাবে। তো তোমাদেরকে পাঠালাম। এই কাজটা কিন্তু সংগঠকের কাজ। কিভাবে কাজটা করব, কখন করব, কোন কাদের সঙ্গে কাদেরকে ইনক্লুড করব। যেমন শনিবার খুব ওভারল্যাপিং একটা প্রবলেম হয় আমার, এটা মানে কি বলবো, আমার সংগঠনের দিক থেকে আমার একটা বাজে সিদ্ধান্ত যে একই দিনে দুটো ক্লাস রেখে দিয়েছি আমি। 1 ঘন্টায় না ওদেরকে শেষ করতে পারি, না তোমাদেরকে ভালো করে করতে পারি, এটা একটা অসুবিধা। এটা এই পরের সেমিস্টারটাও হয়তো সমস্যা থাকবে, কিন্তু নেক্সট ইয়ার থেকে এই সমস্যাটা আমি আর রাখবো না, মানে
ওই একটা করে ক্লাসই রাখবো, বেশি ক্লাস রাখবো। তো সংগঠকের কাজ হচ্ছে সবকিছু সঠিকভাবে করানো। বোঝা গেছে কি বললাম? তো হয়ে গেল। একজন ব্যক্তি সংগঠকের কাজ করে তাকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোক্তাও হয়ে গেল। এরপরে যেটা জানবো সেটাও খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেটা খুব মন দিয়ে বুঝবে। এতটা বোঝা গেছে সবার? বলো। হ্যাঁ, আমরা আলোচনা করলাম উৎপাদনের উপকরণ সম্পর্কে। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে, আর যদি আমার পড়ানো ভালো লাগে, আমাকে যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। থ্যাংক ইউ।